লেট হয়ে গেছে। হসপিটাল থেকে ডিরেক্ট আসছি আমার বাবাকে নিয়ে। বাবার আসলে 3 মাস আগে ক্যান্সার ধরা পড়ছে। তো আজকে গতকালকে আসলে ভর্তি করানোর কথা ছিল ওই ক্যামোর জন্য আর কি, কেমোথেরাপি। আজকে গতকালকে কিছু ব্লাডের সমস্যা থাকার কারণে আজকে সকাল থেকে ওই ব্লাড টাড দিয়ে তারপরে হচ্ছে এখন রিপোর্ট মোটামুটি আসছে বেয়ার মিনিমাম আর কি, একদম তো বেয়ার মিনিমামে বুঝতে দেওয়া যাবে। তো এই মাত্র ভর্তি করে আসলাম, এ পজিটিভ। একটা সমস্যা ছিল কোথায় যেন, আচ্ছা সমস্যা সমস্যা হচ্ছে আমার ফাদারের জেনারেশনে, মানে আমার বংশের কথা বলতেছি, ফাদারের জেনারেশনে বাবারা 5 ভাই, 5 ভাইয়ের সবারই সেম লাং ক্যান্সার ধরা পড়ছে। সবাই হচ্ছে যে বাবা সবার ছোট, অ্যান্ড সবারই মানে বাবার আগে যে 4জন সবারই লাং ক্যান্সার হয়েছিল। 4জনই এই কারণেই মারা গেছে সত্যি কথা বলতে। অ্যান্ড সবার একই রিজনেই হয়েছে। বলতে পারবেন রিজনটা কি? বুঝিনি। না না, জেনেটিক্যাল না। হ্যাঁ, স্মোকিং। আমার বাবাদের মানে আমাদের গ্রামের বাড়িতে গেলে দেখা যায় যে সবাই মোটামুটি 15-16 বছরের বয়সের পর থেকেই সামহাও সবাই কেমনে জানি সিগারেটের সাথে এডিক্টেড। আমাদের জেনারেশনে আবার এটা নেই, মানে আমাদের জেনারেশন আমাদের বাপ চাচাদের যে ছেলে আছে কেউ আবার সিগারেট বা ইনফেক্টেড নেই, বাট বাবাদের জেনারেশনে সবারই এই কারণে খুবই দুঃখজনক। কারণ রোগটা এমন যে ফাইন্যান্সিয়ালি উইক করে এমন না, মানে ফাইন্যান্সিয়ালি তো অবভিয়াসলি উইক করে, বাট ফিজিক্যালি আর মেন্টালি যে পরিমাণ উইক করে এটা, যেমন হ্যাঁ যেমন আমার মাকে এই কিছুদিন আগে রাতের বেলা কথা নেই বার্তা নেই 12:30 বাজে ইমার্জেন্সিতে ভর্তি করানো লাগছে, কারণ মা হঠাৎ করে প্যানিক অ্যাটাক করছে বারবার। মানে এটা মানে একজনের এফেক্ট আরেকজনের উপর পড়ে, এন্ড এটা খুব কমন এই রোগের মধ্যে, এটা কমন। কারো যদি এই কি বলা যায়, এখনো জানি না আপনারা কেউ আছেন নাকি, বাট কেউ যদি সিগারেট বা এই টাইপের কোনো ড্রাগের সাথে থাকেন ছেড়ে দেন, বহুত কষ্ট। এটা এখন এফেক্ট করে না, আলটিমেটলি আমার বংশীয় অভিজ্ঞতা থেকে 50+ গিয়ে খুবই কষ্ট, খুবই কষ্ট 50+ ইয়ারে যাওয়ার পরে। এবং আশেপাশে যে রোগীদেরকে দেখতেছি এখন তাদের বেশিরভাগ নেয়ার মতন। আচ্ছা যাই হোক, শুরু করি। আজকে ক্লাসে একটু শর্ট হবে। এখানে একটা আমাদের প্রবলেম ছিল, এই যে 4 নাম্বারটা বোঝানোর ব্যাপার, এটা আমি একটা ছোট্ট ওভারসাইট হয়ে গেছিল পরে, এটা যাওয়ার সময় সেদিন দেখছিলাম এ অর বি স্টার, যেটা হচ্ছে আমি বলতেছিলাম যে এ বি বি এটা কেমনে হচ্ছে। একটা জিনিস দেখেন, এটা মানে কি এ অথবা বি, ঠিক আছে না? এটা স্টেপ বাই স্টেপ চিন্তা করেন। আমরা এই রেগুলার এক্সপ্রেশন এটা দিয়ে কি করতেছি, যে একটা কোড আছে, কোডের মধ্যে পড়তেছি, ঠিক আছে, পড়তেছি এবং ওই অনুযায়ী টোকেন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এটা কি টাইপের টোকেন, এটা কি আইডি নাকি এটা একটা কিওয়ার্ড নাকি এরকম কিছু জিনিস, রাইট? এইগুলো হচ্ছে আমাকে প্যাটার্ন দিচ্ছে, মানে রুল দিচ্ছে যে আচ্ছা আমি এই রুলে আগাবো, ঠিক না? তাহলে দেখেন এটা কি বলতেছে এ অথবা বি, ঠিক আছে? তাহলে আমি ধরিনি প্রথমবার এ, ঠিক আছে, প্রথমবার। কেন প্রথমবার বলতেছি, কারণ এখানে স্ট্যাটিস্টিক আছে, স্ট্যাটিস্টিক মানে এটা কন্টিনিউ আকারে চলতে থাকবে, ঠিক আছে? এর পরের বার এ অথবা বি থেকে কোনটা চলবে, ধরেন বি আসতে পারতেছে, এর পরের বার আবার হচ্ছে যে বি হইতে পারে, আবার এ অথবা বি থেকে এ, মানে এই স্ট্যাটিস্টিকটার মানে হচ্ছে যে একটার পর একটা সে চেক করতেই থাকবে কন্টিনিউয়াসলি। ব্যাপারটা কি বুঝতে পারছেন? স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য। এটা এমন না যে আমরা গতবার যেটা চিন্তা করতেছিলাম যে আমার এ অথবা বি যে কোনো একটা সিলেক্ট করলাম,
এরপর এ স্টার মানে হচ্ছে যে এই এটা কন্টিনিউ হতে থাকবে না, এটা না, এটা হচ্ছে যে আমার কিছু একটা লেখা আছে কথার কথা, ধরেন এ বি 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 এরকম, তাহলে প্রথমবার এ অথবা বি এর মধ্যে যে কোনো একটা অ্যাস্টারিস্ক মানে কন্টিনিউয়াসলি চলতে হয়, একটা ওয়াইল লুপের মতো চিন্তা করেন, যেটার হচ্ছে যে আমার কন্ডিশন 1 মানে একটা ইনফাইনাইট লুপ হবে আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি জাস্ট স্ট্যাক করতে থাকবে, প্রথমবার এ নাকি বি, এ, ওকে, এরপর হচ্ছে এ নাকি বি, বি, ওকে, তারপর হচ্ছে এ নাকি বি, এ, এরকম জাস্ট প্রত্যেকবার স্টেপ স্টেপে চেক করবে। আবার দেখেন এই এ বিটার ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এই এ বিটার ক্ষেত্রে প্রথমে এ এই এ বি এর মধ্যে প্রথমবার এ আসতেছে, ঠিক আছে, এরপরে অর হচ্ছে, এরপর স্টেপে যাচ্ছে, এরপর স্টেপে আবার চেক করতেছে এ অথবা বি এর মধ্যে কোনটা, বি, ঠিক আছে? এরকম করে সেই এই বি এর ক্ষেত্রেও যে প্রথমে এ অথবা বি এর মধ্যে কোনটা, বি, তারপরে স্টেপে যাচ্ছি এ অথবা বি এর মধ্যে কোনটা, এ, ঠিক আছে? এবং এ স্টার বা এরকমের ক্ষেত্রে জিনিসটা এরকম, যদি শুধু এ স্টার থাকে তার মানে হচ্ছে প্রথম স্টেপে এ, তারপরে স্টেপে এ, তারপরে স্টেপে এ, এরকম করে চলতেই থাকে। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? সেম চিন্তা করেন এ এ অথবা বি না, তাহলে প্রথম স্টেপে হচ্ছে যে এ, পরের স্টেপে আবার এ বি এর মধ্যে কে, আবার এ আসছে, আবার পরের স্টেপে যদি চিন্তা করেন আবার আরেক স্টেপে গিয়ে এ বি এর মধ্যে কে, আবার এ। একটু কনফিউজিং লাগতেছে মনে হয় এখন। আচ্ছা, এটা আপনি চিন্তা করেন, মনে করেন এটা একটা প্যাটার্ন, ওকে, মনে করেন আপাতত এটা মনে করেন কিছু একটা জেনারেট করবে, ঠিক আছে, কিছু একটা জেনারেট করবে। এই অ্যাস্টারিস্কটার মানে হচ্ছে যে আমার জেনারেশন যে করবে সেটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ঠিক আছে, কন্টিনিউয়াস লুপ, ওকে। প্রত্যেকবার ধাপে এরকম একটা ওয়াইল লুপের কথা মনে করেন, যে প্রত্যেকবার ধরেন প্রিন্ট এ অথবা বি, কিছু একটা এ অথবা বি প্রিন্ট করবে সে, মনে করেন, ওকে। প্রথমবার আসলো সে এ প্রিন্ট করলো, দ্বিতীয়বার আসলো আবার এই প্রিন্ট করলো, যে কোনো একটার মধ্যে মানে দুইটার যে কোনো একটা প্রিন্ট করলো, একসাথে প্রিন্ট করবে না, ঠিক আছে। আবার তৃতীয়বার আসলো আবার এ প্রিন্ট করলো, এটা একটা কেস হতে পারে। আবার কেস হতে পারে যে এ বা বি এর মধ্যে প্রথমে এ প্রিন্ট করলো, দ্বিতীয়বারে এ অথবা বি এর মধ্যে বি প্রিন্ট করলো, ঠিক আছে, আবার হচ্ছে এ অথবা বি এর মধ্যে আবার বি প্রিন্ট করলো বা এ প্রিন্ট করলো, মানে দুইবারে দুইটার যে কোনো একটা চলতে থাকবে, যে কোনো একটা প্রিন্ট করবে, আর স্ট্যাটিস্টিকের কারণে এটা চলতেই থাকবে। হ্যাঁ, মানে দুইবারে যে কোনো একটা জাস্ট প্রিন্ট হবে। এবং যদি আমার এটা এমন হতো যে গুণ আকারে যদি থাকে বা এরকম যেটা কনকাটেশন বলছি, তার মানে হচ্ছে প্রতিবারে এই দুইজন একসাথে একসাথে হতে থাকবে, ঠিক আছে। যেমন এ বি স্টার যদি হতো তার মানে হচ্ছে প্রথমবারে এই এ বি দুইটা একসাথে, দেন পরের বারে আবার এ বি, ঠিক আছে, এভাবে করে কন্টিনিউয়াসলি এ বি করে করতে থাকে, মানে এ অথবা বি না, দুইটা একসাথে একসাথে করে প্রিন্ট হবে। হ্যাঁ, প্রবাবলি এখান থেকে শুরু করার কথা আজকে। এটা হচ্ছে যে জাস্ট নর্মালি দেখানো যে প্যাটার্ন কিভাবে হয়, যেমন ডিজিটের প্যাটার্ন কি 0 to 9, এটা আমরা দেখছিলাম যে আমরা চাইলে এভাবে লিখতে পারি যদি আমার কন্টিনিউয়াসলি থাকে, ঠিক আছে। 0 to 9 ডিজিটস হচ্ছে ডিজিট প্লাস, মানে একাধিক ডিজিট থাকবে। নাম্বারের হচ্ছে যে এটা লেটার আইডি, এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে, এই প্যাটার্নগুলো, কারণ এই প্যাটার্নগুলো থেকে পরীক্ষার মধ্যে এমন আসে যে কোনো একটা কিছু ধরেন আইডির প্যাটার্ন কি এবং এটা ট্রানজিশন ডায়াগ্রাম দুইটা একসাথে আসে, ঠিক আছে, অথবা যে কোনো একটা আসতে পারে যে প্যাটার্ন দেয়া আছে ডায়াগ্রাম, ঠিক আছে। কিন্তু এইখানের মধ্যে তিনটা বেশি ইম্পর্টেন্ট, যেমন ধরেন আইডিটা, তারপর নাম্বারটা, আর হচ্ছে আরেকটা দেখবেন সামনে হোয়াইট স্পেসের আছে, এই তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, হোয়াইট স্পেসের জন্য এখানে একটা অলরেডি দেয়া আছে, হোয়াইট স্পেস ডাব্লিউএস মানে হচ্ছে হোয়াইট স্পেস, মানে ব্ল্যাঙ্ক ট্যাগ নিউ লাইন, ঠিক আছে, এই তিনটাই হচ্ছে হোয়াইট স্পেস থাকে। এটাতে একটু আসি,
এটা হচ্ছে যে এই টেবিলটাকে আমরা বলতে পারি অনেকটা এভাবেও, মনে আছে গেট টোকেন আমরা একটা দেখছিলাম, গেট টোকেন, আর একটা হচ্ছে ইনস্টল আইডি। এটাকে এভাবেও বলা যায় এই টেবিলটাকে, যে গেট টোকেন বা কোন একটা লেক্সিমের টোকেন কি হবে আর তার এট্রিবিউট ইনস্টল আইডি মানে ইনস্টল আইডি। ঠিক আছে, এটাকে এভাবেও বলা যায়। গেট টোকেন মানে হচ্ছে বেসিক্যালি টোকেনের নাম, ঠিক আছে, আর ইনস্টল আইডি মানে হচ্ছে সোজা কথায় এট্রিবিউট ভ্যালু কোন একটা লেক্সিমের। ঠিক আছে, আমি যদি আপনাদের একটা সিম্পল কোড দিই, ধরেন কি কোড হতে পারে, ইফ x লেস দেন 10, ঠিক আছে, রিটার্ন 0, এলস রিটার্ন y। খুবই সিম্পল একটা কোড। এখন এটাকে ধরেন বললাম যে এই অ্যাট্রিবিউট আর হচ্ছে যে টোকেন আকারে ভাগ করে দেখাতে এই কোডটা, যে আমার লেক্সিক্যাল অ্যানালাইজার, এটাকে লেক্সিক্যাল অ্যানালাইজার কিভাবে টোকেন আর অ্যাট্রিবিউট ভ্যালু আকারে ভাগ করবে। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াবে চিন্তা করে দেখেন। ইফ ফার্স্টে লেক্সিম ইফ, ঠিক আছে, এটার ইফের জন্য বা শুধু ইফের জন্য না, যে কোনো কিওয়ার্ডের জন্য তার টোকেনটা কি হয় সে নিজে। ঠিক আছে, যেমন ইফের টোকেন ইফ, দেন এর দেন, এলস এর এলস। ঠিক আছে, এরকম যে কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে তার টোকেন হচ্ছে সে নিজে। তো এটার টোকেন হচ্ছে সে নিজে ইফ। এটার যেহেতু একটা কিওয়ার্ড, অবভিয়াসলি এটার কোনো অ্যাট্রিবিউট ভ্যালু নাই। ঠিক আছে, ওকে। তারপরে আসতেছি এক্স। এক্স এর জন্য কি হবে, হ্যাঁ এক্স এর জন্য আমার হবে টোকেন আইডি, এবং এটার ইনস্টল আইডি বা অ্যাট্রিবিউট ভ্যালু কি হবে, ইয়েস পয়েন্টার টু সিম্বল টেবল এসটি। ঠিক আছে, সিম্বল টেবলের পয়েন্টার। ওকে, লেস দেন এর লেক্সিম, এটার গেট টোকেন বা টোকেন কি হবে এখান থেকে আছে রিলোড। ঠিক আছে, দ্যাট মিন্স রিলেশনাল অপারেটর। ঠিক আছে, রিলেশনাল অপারেটর, আর এটার হচ্ছে যে আমাদের আছে এলটি কম্পারিজনের জন্য। তারপর হচ্ছে 10, এটা একটা সিম্পল নাম্বার। ঠিক আছে, নাম্বারের জন্য কি হয়, নাম্বার নিজে। ঠিক আছে, এই নাম্বারটা গেট টোকেন হচ্ছে নাম্বার, আর এটারও পয়েন্টার হচ্ছে যে ওই সিম্বল টেবল, পয়েন্টার টু সিম্বল টেবল। ডিজিটস হচ্ছে যে এখানের মধ্যে টোকেন আকারে ডিজিটস টোকেন লেখা যায়, হ্যাঁ লেখা যায়। ঠিক আছে, এটা ইয়ার উপরে ডিপেন্ড করে। তারপরে হচ্ছে যে এলস এর জন্য এলস নিজে, এটারও কোনো ভ্যালু নাই। ডিজিটস, ঠিক আছে, এলস হচ্ছে যে আচ্ছা সরি, এলস এর আগে আরেকটা আছে রিটার্ন। ঠিক আছে, রিটার্নের জন্য হবে রিটার্ন নিজে, এটা কোনো ভ্যালু নাই। সেম জিরোর জন্য নাম্বার বা ডিজিট যে কোনো একটা দিই, তবে এটা ডিজিটস না, ডিজিট, এটা সিঙ্গেল হবে। দেন এটা হচ্ছে কি ওই যে পয়েন্টার টু এফটি। বাকিটা আশা করি বুঝতে পারছেন। সেম ভাবে এই পার্টটাও হবে, তবে এখানে দেখেন ওয়াই আছে, যেহেতু ওয়াই এর জন্য আরেকটা কি আসবে বলুন তো, আই। ওয়াইটাও হবে একটা আই। এটা হচ্ছে একটা জাস্ট টোকেন প্যাটার্ন, আর তার হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু দেয়া। বুঝিনি? হ্যাঁ হ্যাঁ, বুঝা গেছে। আচ্ছা, অনেকে যেটা পরীক্ষার মধ্যে অনেক সময় ভুল করে, একটু করে দেখাই দিই। ধরেন এই কোডের মধ্যে কোথাও একটা অ্যাসাইনমেন্ট আছে x = 10, অনেকে ভুলে ইকুয়ালটা দেয় না। ঠিক আছে, অনেক সময় ইকুয়ালও কিন্তু একটা পরে
ইকুয়ালের কিন্তু রিলপের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা একটা কমন ভুল। আচ্ছা, আসি এবার ট্রানজিশন ডায়াগ্রাম। ওকে, প্রথমে আসি ট্রানজিশন ডায়াগ্রাম জিনিসটা কি। ট্রানজিশন ডায়াগ্রাম হচ্ছে বেসিক্যালি একটা ফ্লো চার্ট, ঠিক আছে, যেটা হচ্ছে যে আমাদেরকে ভিজুয়ালি দেখতে সাহায্য করবে যে আমার কম্পাইলারটা কিভাবে কাজ করতেছে, কোনো একটা প্যাটার্ন বা কোনো একটা টোকেনকে আইডেন্টিফাই করার জন্য। এটা একটা জাস্ট ভিজুয়ালাইজেশন টুল। ট্রানজিশন ডায়াগ্রামটা জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য যে আমাদের জিনিসটা আমাদের কিভাবে কাজ করতেছে। তো ট্রানজিশন ডায়াগ্রামে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে কিছু নোড, যেগুলোকে আমরা গোল গোল আকারে লিখি, এবং নোড থেকে নোডে ডিরেক্ট করার জন্য এরকম কিছু এজ, ঠিক আছে, যেগুলোকে আমরা হচ্ছে যে এখানের মধ্যে এরকম তীর চিহ্ন দিয়ে ডিনোট করব। তো আমার জিনিসটা হবে কি, এখানের মধ্যে কোনো একটা স্টেট থাকবে, কোনো একটা পার্টিকুলার ধরেন ইনপুটের জন্য আমার এটা এখান থেকে এই স্টেটে যাবে, এরকম। আমরা আরো একটু দেখব। ওকে, এই যে যেটা বলছি, এজেস আর ডিরেক্টেড ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার। যেমন এখানে এটা একটা স্টেট ধরেন S1, এটা একটা স্টেট S2, এবং কোন একটা ইনপুট সিম্বল ধরেন A এর জন্য এটা S1 থেকে S2 তে যাবে। এটা হচ্ছে এজ, আর এটা হচ্ছে নোড, এটাও নোড। ওকে, ইচ এজ ইজ লেবেলড বাই এ সিম্বল অর সেট অফ সিম্বল। এই যে এই জিনিসটা, ঠিক আছে, যে আমার একটা সিম্বল দিয়ে আমার হচ্ছে যে এটাকে ডিনোট করা হবে। আচ্ছা, if we are in some state S and next input symbol is A, we look for an edge out of S labeled by A. S থেকে A এর জন্য এখানে যাবে। যেটা কোনো একটা স্টেট যদি S থাকে, তাহলে সেটা থেকে বের হওয়ার জন্য যদি আমার একটা ইনপুট সিম্বল A থাকে, তাহলে আমি দেখব যে এই S থেকে A ইনপুট দিয়ে আমার এটা কোথায় যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, if such an edge found, advance the forward pointer and enter the state of the transition diagram to which the edge leads. That means ওই যে S থেকে A দিয়ে ঘুরে ফিরে একই কথা। এখানে যেটা বোঝার মতো সেটা হচ্ছে এই লাইনটা। ট্রানজিশন ডায়াগ্রামস আর ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক মানে কি? ডিটারমিনিস্টিক মানে ধরেন এই S থেকে যে আমি A দিয়ে S2 তে যাব বলতেছি, এটা ডিটারমিনিস্টিক যেহেতু, তার মানে এখান থেকে এ দিয়ে আরেকটা কোথাও যাইতে পারবে না। দ্যাট মিনস এখানে আরেকটা এরকম এজ থাকবে না যে এ দিয়ে সে S3 তে যাচ্ছে, এমনটা হবে না। আমার একটা ইনপুটের জন্য একটাই আউটপুট থাকবে এই ক্ষেত্রে, ঠিক আছে? সো ট্রানজিশন ডায়াগ্রামস আর ডিটারমিনিস্টিক, তার মানে প্রত্যেকটা ইনপুটের জন্য আমার একটাই করে আউটপুট থাকবে। আচ্ছা, তো ট্রানজিশন ডায়াগ্রামটা কি জন্য ব্যবহার হয়? যেটা বললাম, এটা বেসিক্যালি একটা ভিজুয়ালাইজেশন টুল, যে দে আর ইউজড টু ভিজুয়ালি রিপ্রেজেন্ট দ্য স্টেট এন্ড ট্রানজিশন দ্যাট দ্য কম্পাইলার আন্ডারগোস। আচ্ছা, এটা লেক্সিক্যাল অ্যানালাইসিস, এটা দুই ধাপে কাজে আসে। একটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিসে, আর একটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিসে। এই দুই ক্ষেত্রেই এই জিনিসটা দেখবেন যে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিসে টোকেন কিভাবে আইডেন্টিফাই করতেছে, এই জিনিসটা ভিজুয়ালাইজ করার জন্য আমার এই ট্রানজিশন ডায়াগ্রামটা ইউজ করা হয়। আর সিনট্যাক্স অ্যানালাইসিসে বুঝতেছেন যে ওই সিনট্যাক্সের জন্য, সিনট্যাক্স আইডেন্টিফাই করার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা, আমার ট্রানজিশন ডায়াগ্রামে কিছু কনভেনশন আছে, মানে কিছু নিয়ম আছে। নিয়মের মধ্যে প্রথম যেটা লেখা, কিছু অবশ্যই একটা ট্রানজিশন ডায়াগ্রামের মধ্যে, মানে পুরো একটা ডায়াগ্রাম আঁকার পরে সে ডায়াগ্রামে অবশ্যই একটা ফাইনাল স্টেট থাকবে। ফাইনাল স্টেট দ্যাট মিনস যেখানে গিয়ে আমার এই বলবো যে এই ট্রানজিশন ডায়াগ্রামটা শেষ হয়েছে, ঠিক আছে? একটা ফাইনাল স্টেট অবশ্যই থাকবে। এটাকে এক্সেপ্টিং স্টেটও বলে বা ফাইনাল স্টেট বলে, এবং এটাকে ডাবল সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এরকম, ঠিক আছে? দুইটা সার্কেল দিয়ে। আচ্ছা, 2 নাম্বারটা বলতেছে যদি এমন হয় যে আমার ধরেন ট্রানজিশন ডায়াগ্রামটা এমন,
এটা হচ্ছে যে আমার অ্যাকসেপ্টিং বা ফাইনাল স্টেট। এখন আমার কোনো কারণে যদি এমন হয় যে টোকেনটাকে আমার আইডেন্টিফাই করতে বা টোকেনটাকে বুঝার জন্য বা আইডেন্টিফাই করার জন্য আমার আগের স্টেপে মানে এতটুকু যাওয়ার পরে আবার আগের স্টেটে চলে আসতে হচ্ছে, দেখবো এরকম কিছু কেস যে আমার আগের স্টেটে চলে আসতে হচ্ছে, তাহলে এই ধরনের ফাইনাল স্টেটের পাশে একটা এরকম স্টারিস দেওয়া হয়। ঠিক আছে, এরকম একটা স্টার দেওয়া হয় যাতে বোঝা যায় যে এটার মানে আমার এই যে টোকেনটা আমি পাইছি এই টোকেনটার মিনিংটা আসলে এখানে এসে শেষ হয়েছে, এই লাস্ট স্টেটটা না, এর আগের স্টেটে এসে শেষ হয়েছে। ঠিক আছে, এই স্টারের মানে হচ্ছে যে এটা। আচ্ছা, অবভিয়াসলি 3 নাম্বারটা যেটা বলতেছে যে আমার যেহেতু একটা ফাইনাল স্টেট আছে বলতেছি, তার মানে অবভিয়াসলি একটা স্টার্টিং স্টেটও থাকবে। ঠিক আছে, তার মানে এই যে ধরেন এটা স্টার্টিং স্টেট, স্টার্টিং স্টেটে অবশ্যই এরকম করে দেয়া থাকে যে এটা স্টার্ট। ঠিক আছে, এভাবে ডিনোট করা থাকে। তো এটা হচ্ছে যে আমার স্টার্টিং স্টেট। আসি, এটা একটা ট্রানজিশন ডায়াগ্রাম যেটা হচ্ছে যে recognizes the lexims matching the token relational operator। ঠিক আছে, তো আমার রিলক যে টোকেনটা আছে সেটা আইডেন্টিফাই করার জন্য এই জিনিস এই ট্রানজিশন ডায়াগ্রামটা ইউজ করা হয়। স্টার্ট স্টেট দেখতেই পাচ্ছেন, স্টার্ট স্টেট থেকে আমার জিরো থেকে শুরু হয়ে যদি লেস দেন হয় দেন হচ্ছে যে লেস দেন ইকুয়াল হয় তাহলে হচ্ছে 0 থেকে 1 এ যাচ্ছে, 1 থেকে দেন ইকুয়াল গিয়ে 2 তে যাচ্ছে। 2 দেখেন ডাবল সার্কেল করা, দ্যাট মিন্স ওটা একটা ফাইনাল স্টেট। ঠিক আছে, রিটার্ন কি করতেছে, প্রথমে হচ্ছে টোকেনটা, ওই যে বললাম শেষ হওয়ার সময় রিটার্ন করবে কি কি, একটা হচ্ছে যে টোকেন, আরেকটা হচ্ছে যে ইনস্টল আইডিটা, দ্যাট মিন্স ওই যে মানে অ্যাট্রিবিউট ভ্যালুটা। ঠিক আছে, সো লেস দেন ইকুয়াল যেহেতু আমার লেস দেন ইকুয়ালের জন্য আমরা দেখছি যে এলি ছিল আমার অ্যাট্রিবিউট ভ্যালু, সো রিলো কমা এলি। ঠিক আছে, যদি লেস দেন এর পরে গ্রেটার দেন, এখানের মধ্যে নট ইকুয়ালের জন্য লেস দেন গ্রেটার দেন এভাবে ইউজ করা হয়েছে। তো লেস দেন এর পরে গ্রেটার দেন, তারপরে 3 নাম্বারটা দিয়ে আমার ডাবল সার্কেল দেন ওটা। আদারটার ক্ষেত্রে কি হয়েছে দেখেন, লেস দেন এর সরি লেস দেনের পরে আমার যেটা হচ্ছে এখানে যদি x লেস দেন y হয় তাহলে তো মানে লেস দেনের পরে আর কিছু থাকতেছে না, একটা অন্য কিছুতে চলে যাচ্ছে, রাইট? তার মানে লেস দেনের পরে আদার কিছু যদি থাকে তার মানে এটা শুধু লেস দেন বোঝাচ্ছে, অবভিয়াস নরমাল জিনিস। তো লেস দেনের পরে আদারে যদি হয় মানে এরকম y বা কিছু যদি থাকে তাহলে দেখেন পাশে একটা স্টার দেয়া আছে, দ্যাট মিন্স স্টার দেওয়ার মানে কি বলছি যে আগের স্টেটে এসে তার মিনিংটা শেষ হয়েছে আসলে। তার মানে লেস দেন এরপরে এখানে আদার, তার মানে আগের স্টেটে এসে, তার মানে এখানে শুধু লেস দেনটা হচ্ছে যে আমাকে বুঝাচ্ছে। এটা কি বুঝতে পারছি আমরা? ঠিক আছে, তো এই যে আদার যদি হয় স্টার দেয় তার মানে হচ্ছে আগের স্টেটে এসে এটা তার মিনিংটা শেষ হয়েছে, দ্যাট মিন লেস দেন ওই রিটার্ন লেস দেন। ঠিক আছে, সেকেন্ড পার্টটা দেখেন আপনারা বুঝতে পারবেন। ট্রানজিশন ডায়াগ্রাম বলছিলেন প্রত্যেকটা নোডে একটা করে এজ থাকবে, এখানে নোডে 3টা করে প্রত্যেকটা আচ্ছা একটা করে মিন্স মিনিমাম একটা করে এজ থাকবে। ঠিক আছে, মানে আমার এজ থাকবেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই জিনিসটা বোঝার আগে আমি একটু এখান থেকে শুরু করি। আমার রিজার্ভ ওয়ার্ডস মানে কিওয়ার্ড হ্যান্ডেল করার দুইটা ওয়ে আছে। ঠিক আছে,
একটা ওয়ে হচ্ছে যে যেটা এইখানে লেখা, যে আমি রিজার্ভ ওয়ার্ডটা যদি ডিরেক্টলি লুজ করছি, ওকে, একটা যদি এমন হয় যে আমি কিওয়ার্ডটাকে সিম্বল ট্যাবলে বা এরকম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, যদি আমার এমন হয় যে কিওয়ার্ডটাকে আমার সিম্বল ট্যাবলে বা মেমোরির কোথাও রেখে দিব এবং ওটার অ্যাট্রিবিউট ভ্যালু বা ওটার আদার ইনফরমেশন, সিম্বল ট্যাবলে বেসিক্যালি কি থাকে, যে আমার একটা আইডি থাকবে বা কোনো একটা এরকম ওয়ার্ড থাকবে, সেটার সাথে এটার আদার ইনফরমেশন গুলো, যে আমার একটা স্কোপ কতটুকু, ভ্যালু কতটুকু, কাজ কি, হাবি এরকম যত কিছু থাকে সবগুলো ওই সিম্বল ট্যাবলের মধ্যে থাকে, রাইট? সো সিম্বল ট্যাবল অথবা আচ্ছা সরি, আচ্ছা ওকে, আচ্ছা যেটা বলছিলাম যে আমার এখানের মধ্যে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যদি আমার কোনো মেমোরিতে আমি এটাকে স্টোর করে দিই, যে আমার এই ইফ বা এরকম কিওয়ার্ড যেটা থাকবে সেই কিওয়ার্ডটা কিভাবে কাজ করবে, অ্যান্ড ওইটা। এটা ছাড়া আরেকটা সেকেন্ড ওয়ে হচ্ছে যদি আমি ওই প্রতিটা কিওয়ার্ডের জন্য আলাদা করে এরকম ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করি। ঠিক আছে, কিরকম? হ্যাঁ বলতেছি। একটা ওয়ে হচ্ছে যে এইখানে যেটা বলা আছে সেটা, যে আমি সকল আইডেন্টিফায়ার আর কিওয়ার্ডকে একসাথে হচ্ছে আমি আইডেন্টিফাই করব, একসাথে হচ্ছে আমি লোকেট করব। যেমন ধরেন এখানে কি করতে দেখেন, আমার কিওয়ার্ড আর আইডেন্টিফায়ারের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই কাজ ছাড়া। কিরকম? আমার কিওয়ার্ডও হচ্ছে যে সেট অফ মানে একটা স্ট্রিং, ঠিক আছে, আবার হচ্ছে যে আমার যে আইডেন্টিফায়ার ওটাও হচ্ছে স্ট্রিং। যেমন ধরেন একটা কাউন্ট, ঠিক আছে, এটা ধরেন একটা ভেরিয়েবল, ঠিক আছে, এটা কি COUNT, 5টা ক্যারেক্টার। সেম যদি আমি রিটার্ন বলি, এটা তো কাইন্ড অফ সেম না? কি আছে, জাস্ট RETUR, তার মানে এদেরকে চাইলে আমি একই সাথে কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তাইলে এদেরকে একই সাথে আইডেন্টিফাই করে কাউন্ট তো আমার সিম্বল ট্যাবলে যাবে অবভিয়াসলি, এটা যেহেতু আইডি। এই রিটার্নটাকেও আমি সিম্বল ট্যাবলের মধ্যে একটা স্পেশাল ভাবে ট্রিট করতে পারি চাইলে, যে আমি রিটার্নটাকে বলে দিব রিটার্ন হচ্ছে একটা এখানে সিম্বল ট্যাবল, এখানের মধ্যে রিটার্ন একটা আলাদা পজিশনই আছে, এটার নামই হচ্ছে রিটার্ন, দেন আদার ইনফরমেশন গুলো এখানের মধ্যে আমি সেট করব। ঠিক আছে, তো যখনই আমার রিটার্ন দেখবে তখন হচ্ছে সে সিম্বল ট্যাবলে যাবে, তখন রিটার্নটা দেখবে, দেন এটার আলাদা আদার ইনফরমেশন থেকে বের করবে যে এটার কাজ কি। ঠিক আছে, অথবা কাউন্ট থেকে দেন এখানের মধ্যে ID1, তারপরে কাউন্টের জন্য ওটা তো আলাদা করে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা ওয়ে। সো এই ওয়েটা হচ্ছে যে এখানে বলা আছে যে আমি এখানের মধ্যে সকল রেকগনিশন অফ রিজার্ভ ওয়ার্ডস এন্ড আইডেন্টিফায়ার্স, ঠিক আছে, যে আমি রিজার্ভ ওয়ার্ড যেগুলো, কিওয়ার্ড যেগুলো প্লাস আইডেন্টিফায়ার গুলো একসাথে হচ্ছে যে ডিটেক্ট করব।
ডিটেক্ট করে এই যে লেটার দেন হচ্ছে লেটার অর ডিজিট দেন আদার। তো ওখান থেকে ওই গেট টোকেন দেখেন ইনস্টল আইডি, এটা দুইটাই দেওয়া আছে যে আমার হচ্ছে এটা টোকেনটা কি হবে আর হচ্ছে যে এটার জন্য আমার কোন পজিশনে হবে সেটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমার এই পেজে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রত্যেকটার জন্য, মানে প্রত্যেকটা এই রিটার্ন, ধরেন এটা আমি সিম্বল টেবলে রাখতেছি না রেখে এটার জন্য আলাদাই একটা এটার জন্য একটা আলাদা ট্রানজিশন ডায়াগ্রাম বানাবো। প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে ট্রানজিশন ডায়াগ্রাম, মানে ইফ। ঠিক আছে, এটা কি করবে, কিভাবে কাজ করবে, এটা সম্পূর্ণ একটা আলাদা ট্রানজিশন ডায়াগ্রাম থাকবে। আগের বার কি হচ্ছিল, আগের বার হচ্ছে আমার ওই যেটা কি বলে আইডেন্টিফায়ারের সাথে একসাথে করতেছিল, এবার আইডেন্টিফায়ারের সাথে একসাথে করবে না, এবার সে হচ্ছে সম্পূর্ণ আলাদাভাবে করতেছে যে ইফ সে সম্পূর্ণ আলাদা এবং সেটা শুধু ইফকে ডিটেক্ট করবে। দেন বা রিটার্ন, এগুলো হচ্ছে শুধু রিটার্নের জন্য একটা এবং সেটা শুধু তাদেরকেই ডিটেক্ট করবে। সেম এভাবে যে স্টার্ট হবে দেন হচ্ছে দেখেন টি এইচ, মানে টি থেকে টি ইনপুট পাইলে এখানে যাচ্ছে, এইচ পাইলে এখানে যাচ্ছে, ই পাইলে এখানে, এন পাইলে এখানে, লাস্টে একটা নন লেটার বা ডিজিট দিছে। বলতে পারবেন কেন? বুঝি নাই। আগের স্টেপে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা আগের স্টেপে শেষ হয়ে গেছে। তার মানে দেখেন দেনের পরে আমি এটাকে দেন হিসেবে ডিটেক্ট করব কখন, যদি একটা স্পেস থাকে, ধরুন ওয়ার্ড স্পেস আছে। ঠিক আছে, যদি এটা দেন 1 2 হয়, ঠিক আছে, এটা একটা ভেরিয়েবল নাম হয়ে গেল। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে এই জিনিসের জন্য আমার হচ্ছে যে ওই লাস্ট নন লেটার বা ডিজিট কিছু একটা থাকলে ওই আগের স্টেপে এসে এটা শেষ হবে। এটা বোঝানোর জন্য হচ্ছে যে এই স্টার সিম্বলটাও দেখেন লাস্টে দেওয়া আছে যে আগের স্টেপে এসে এটা শেষ হচ্ছে। এভাবে হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে আমি ডিটারমাইন করতে পারি। বাট অবভিয়াসলি এটা করা হয় না, এটা খুবই ইনএফিশিয়েন্ট একটা ওয়ে করা হয়। বেসিক্যালি এই ফার্স্ট যেটা লিখছি আমরা কিওয়ার্ড অ্যান্ড আইডেন্টিফায়ার একসাথে হচ্ছে যে আমরা ডিটেক্ট করি, কারণ প্রত্যেকটার জন্য আলাদা করে করতে হচ্ছে। ইফ এর জন্য আলাদা, দেন এর জন্য আলাদা, রিটার্ন, ফর, তারপরে যেরকম করে যতগুলো থাকবে প্রত্যেকটার জন্য আলাদা করে আমার ট্রানজিশন ডায়াগ্রাম বানাতে হচ্ছে। তার মানে আমার একটা যদি আমি আই লিখি, এই আই লেখার জন্য প্রত্যেকটা ট্রানজিশন ডায়াগ্রামকে আমার চেক করতে হবে যে কোনটার জন্য এটা হচ্ছে। আচ্ছা, এবার আসি এইটা, দুইটাই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা যেটা উপরে আছে সেটা হচ্ছে যে আমার আনসাইন নাম্বার ডিটেক্ট করার জন্য ট্রানজিশন ডায়াগ্রাম, আর তার উপরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে আনসাইন নাম্বার আমার ডিটেক্ট করার জন্য যে রুলটা, সেই রুলটা বা প্যাটার্নটা কি, নাম্বার থেকে হচ্ছে ডিজিটস, দেন হচ্ছে যে কারো কি মনে আছে যে কোয়েশ্চেন মার্ক দিয়ে কি বোঝায়? হ্যাঁ, 0 অথবা 1, দ্যাট মিন্স হচ্ছে যে আমার একটা অকারেন্স থাকবে অথবা কোনো অকারেন্স থাকবে না। ডট, ডিজিটস, কোয়েশ্চেন, তারপরে হচ্ছে কি এক্সপোনেন্ট, প্লাস মাইনাস, কোয়েশ্চেন, তারপরে হচ্ছে ডিজিটস আবার। ওকে, এখন এই জিনিসটাকে যদি আমাদের ট্রানজিশন ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে হয়, প্রথমে আসি ধাপে ধাপে চিন্তা করি, ধাপে ধাপে। ডিজিটস মানে কি? মাল্টিপল ডিজিট। ঠিক আছে, তার মানে একটা স্টেট, এই স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে যদি আমার একটা ডিজিট পাই। খুবই সিম্পল। ঠিক আছে, এখন এটা তো একটা ডিজিট না, মাল্টিপল ডিজিট, ঠিক না? তাহলে মাল্টিপল ডিজিটের জন্য সে কি হবে, সেম জায়গায় ফিরে আসবে। মানে প্রত্যেকবার এখান থেকে এখানে যাবে, দেন আরো যদি ডিজিট পাই তাহলে বারবার এই স্টেটে ফিরে আসবে। তার মানে এখানে এসে আমার ডিজিটস হচ্ছে। ঠিক আছে না? এখন ডিজিটসটা হওয়ার পরে এই জিনিসটা তো ডিজিটস হলো, ঠিক আছে ফাইন, বাট এটা পরে যদি আদার থাকে, যেমন হোয়াইট স্পেস থাকে, ঠিক আছে, তাহলেই তো এটা এন্ড হবে। তার মানে এখানে আদার্স আসলো,
একটু বুঝাইছে? এটা হচ্ছে যে ডিজিটস এর জন্য, ঠিক আছে, শুধু ডিজিটস। এরপরে আমার কি আসতেছে, ডট ডিজিটস। তার মানে কি আবার সেম জিনিস আসবে, জাস্ট এখানে একটা ডট, ঠিক আছে, তারপরে এই সেম জিনিসটা আবার হচ্ছে রিপিট, এখান থেকে এখানে ডিজিট, ঠিক আছে, ডিজিটস আর এই আদার্স, ঠিক আছে, আসলো। এরপরে আমার কি আসতেছে, এক কোয়েশ্চেন মার্কটার জন্য আমি আসছি, কোয়েশ্চেন মার্কটার জন্য কি হবে আমি বলতেছি। এরপরে আমার কি ই প্লাস মাইনাস কোয়েশ্চেন, ওকে। ই প্লাস মাইনাসের জন্য এখানের মধ্যে তো জায়গা নাই, এটা আমি একটু এদিকে টান, ঠিক আছে, এদিকে টানলাম, ই এখান থেকে শুরু করি, ঠিক আছে, এটা হচ্ছে এখান, এটার সাথে জোড়া লাগানো, ই, তারপরে হচ্ছে যে আসলো এ স্কয়ারে, এখান থেকে প্লাস মাইনাস দিয়ে, ঠিক আছে। এখন কোয়েশ্চেন মার্কটার কাজটা কি বলি, কোয়েশ্চেন মার্ক মানে এই পার্টটা আসতেও পারে বা নাও আসতে পারে, 0 অথবা 1, তার মানে এই জায়গাটা স্কিপ হইতে পারে, ঠিক আছে। এই জায়গাটা তাহলে স্কিপ কেমনে করবো, এখান থেকে জাস্ট টেনে দিব, বুঝতে পারছেন? জাস্ট এখান থেকে দেখেন একটা ট্রানজিশন ডায়াগ্রাম, জাস্ট এই পুরো কানেকশনটাকে স্কিপ করে ডাইরেক্ট ইতে চলে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন মার্কের কাজটা, ঠিক আছে। তো আমার তার মানে ওই কোয়েশ্চেন মার্কটা চলে গেল, ই এরপরে প্লাস আর মাইনাস আসলো, এরপরে কি আবার ওই ডিজিটস, ডিজিটস এর জন্য দেখেন আবার সেম যে এই ডিজিটের পার্টটা ওটাই আবার জাস্ট রিপিট হয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য দেখেন একটা করে স্কিপ দিছে, মানে স্কিপ মানে আমার আগের ধাপটাকে স্কিপ করে জাস্ট তার সাথে কানেকশন লাগাইছে। হ্যাঁ, আর কি বলছিলেন? ও নাম্বারটা এটা ডাজন্ট ম্যাটার, এটা আপনি আপনার মতো করে দেন, 1 2 3 দেন, এ বি সি ডি দেন, ডাজন্ট ম্যাটার। একবার দেখে নেন, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝেন নাকি দেখেন। সেম নিচেরটাও একবার নিচেরটাও দেখতে পারেন, যেটা হচ্ছে ব্লাইন্ড টাইম আর নিউ লাইনের। না না, প্লাস মাইনাস মানে হচ্ছে যে আমাদের মনে আছে যে গতবার দেখছিলাম এরকম যে এ বি সি ডি এভাবে যদি লিখি তাহলে এটার মিনিং কি ছিল, রেগুলার এক্সপ্রেশন যদি এরকম হয় যে কোনো একটা, ঠিক আছে। তার মানে এখানে প্লাস মাইনাস দিয়ে থার্ড ব্র্যাকেট যেহেতু দিছে তার মানে হচ্ছে এটা যে কোনো একটা বোঝাচ্ছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? লিখে রাখি, পরে ভুলে যাবো। আচ্ছা, আসি হচ্ছে যে ফাইনাইট অটোমাটা, এটা আজকে ফুল দেখবো না, একটু ছোট্ট করে দেখবো, জাস্ট এটা আইডিয়া দেওয়ার জন্য। ফাইনাইট অটোমাটা হচ্ছে যে আমার ধরেন ট্রানজিশন ডায়াগ্রামটা কি করছি, জাস্ট ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য আমরা দেখতেছি যে এটা কিভাবে কাজ করতেছে বা এটসেট্রা। ফাইনাইট অটোমাটা হচ্ছে ফর্মাল পদ্ধতি, যে আমার কোনো একটা টোকেনকে কিভাবে
রেকগনাইজ করতে হবে বা কিভাবে আইডেন্টিফাই করতে হবে তার একটা ফর্মাল পদ্ধতি। ফাইনাইট অটোমেটার দুইটা হচ্ছে টাইপ আছে, একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক। আচ্ছা, এবং এটার রিটার্নে আসে, আমরা ট্রানজিশন ডায়াগ্রামে রিটার্নে কি আসতো, যে আমরা দেখতাম যে এটা টোকেনটার টাইপ, যে গেট টোকেন, যে রিলোক নাকি হচ্ছে আইডেন্টিফায়ার, সাথে হচ্ছে তার অ্যাট্রিবিউট ভ্যালু। কিন্তু ফাইনাইট অটোমেটার ক্ষেত্রে এটার আসবে রিটার্নে শুধু ইয়েস অর নো। ঠিক আছে, মানে আমার টোকেনটা হচ্ছে নাকি হচ্ছে না, জাস্ট ইয়েস অর নো, এই দুইটা। সো এটার হচ্ছে দুইটা টাইপ, এনএফএ আর ডিএফএ, শর্টকাটে বলে নন ডিটারমিনিস্টিক আর ডিটারমিনিস্টিক। আচ্ছা, নন ডিটারমিনিস্টিকটা কি? নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার, এটা ফর্মাল ভাবে লেখার জন্য 5টা আমার কি বলবো অ্যাট্রিবিউট আছে, যে এই নন ফাইনাইট অটোমেটারই। সেই 5টা অ্যাট্রিবিউটের একটা হচ্ছে যে ফাইনাইট সেট অফ স্টেট, দ্যাট মিনস এস। আমার এখানের মধ্যে স্টেট কয়টা হবে সেটা হচ্ছে যে আমার আগে থেকে ফিক্স করা, যে কোন কোন স্টেট হবে আর কয়টা স্টেট হবে। তো ফাইনাইট সেট অফ স্টেট থাকবে, যেটাকে এস বলতেছি। তারপর হচ্ছে যে এ সেট অফ ইনপুট সিম্বল, এস এর পরে একটা এপসাইলন। তার মানে হচ্ছে যে আমার ওই ফাইনাইট অটোমেটাতে কি কি ইনপুট আকারে যেতে পারবে সেটাও হচ্ছে ফিক্স করা, যে আমার এই এই জিনিসগুলো হচ্ছে যে ইনপুট আকারে যাবে, তারপরে হচ্ছে যে আমার কি এই নন ফাইনাইট অটোমেটাটা কাজ করবে। একটা ট্রানজিশন ফাংশন থাকে। ট্রানজিশন ফাংশন মানে ধরেন এটা একটা স্টেট, এটা থেকে এই স্টেটে যাচ্ছে, আমার কোন একটা ইনপুট সিম্বল যেটার জন্য এখানে যাচ্ছে সেই ইনপুট সিম্বলটা তো এই অ্যাপসাইলনের মধ্যে পড়ে। এটা হচ্ছে যে বলতেছে ধরেন আমার এই ফাংশনটা হচ্ছে এই সিম্বলের জন্য আমার এস থেকে এই সিম্বলের জন্য ধরেন এফ2 তে যাচ্ছে, এফ1 থেকে এফ2 তে যাচ্ছে, এই জিনিসটা বলার জন্য যে আমার কোন একটা ইনপুট কোন একটা স্টেট থেকে কোথায় নিয়ে যাবে, এই জিনিসটা বলবে যে ফাংশনটা, সেই ফাংশনটাকে আমরা বলতেছি ট্রানজিশন ফাংশন। খুবই ইজি, এটা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন বুঝবো। একটা ইনিশিয়াল স্টেট থাকবে, অবভিয়াসলি আগের মতো একটা ইনিশিয়াল স্টেট থাকবে, আর হচ্ছে এ সেট অফ স্টেট। এখানের মধ্যে একটা দেখেন এ সেট অফ স্টেট, যেটা হচ্ছে যে আবার বলতেছি ফাইনাল স্টেট। এখানের মধ্যে যতগুলো অ্যাকসেপ্টিং স্টেট থাকে বা ফাইনাল স্টেট থাকে ওগুলোকে সবগুলোকে একসাথে এক বলতেছি। এই 5টা আমার উপাদান থাকে একটা নন ফাইনাইট অটোমেটার ক্ষেত্রে। একটা ছোট্ট, আচ্ছা এটা হচ্ছে সেম জিনিস যেগুলো বলছি, এই জিনিসগুলাই এখানের মধ্যে আবার বলা আছে। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা এক্সট্রা জিনিস জাস্ট বলা, যেটা হচ্ছে এই বিটা দেখা, বিটা যেটা হচ্ছে যে আমার কোন একটা এজে আবার চাইলে অ্যাপসাইলনটা থাকতে পারে, যেটা হচ্ছে নাল স্ট্রিং ছিল। ঠিক আছে, ওই নাল স্ট্রিংটাও কিন্তু এখানে ইনপুট আকারে যাইতে পারবে, কিন্তু এটা হচ্ছে যে আমার ওই ইনপুট আলফাবেটের মধ্যে থাকবে না, কিন্তু ইনপুট থাকবে না, কিন্তু হচ্ছে আমার এটা স্টেট হিসেবে থাকতে পারবে এই ইয়াতে মেইন ডায়াগ্রামে। আচ্ছা, এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেয়া, এই এক্সাম্পলটা জাস্ট আজকে একটু করে দেখবো। এটাই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। এ অর বি, আমার ট্রানজিশন ডায়াগ্রামের ক্ষেত্রে কি ছিল, ওটা একটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার মতো ছিল, যে আমার একটা ইনপুট দিয়ে একটা স্টেটেই যেতে পারতো, কিন্তু এটা ডিটারমিনিস্টিক না, এটার নামেই আছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার। ঠিক না? তার মানে এখানে একটা ইনপুট দিয়ে একাধিক স্টেটে যাওয়া যায়। কিভাবে দেখেন, 0 নম্বর স্টেট, এটা হচ্ছে যে, আচ্ছা এটা হচ্ছে স্টার্ট স্টেট। ঠিক আছে, এটা থেকে আমার 1 স্টেট এখানে যাচ্ছি এই সিম্বলটা দিয়ে, রাইট? আবার এই সিম্বলটা দিয়ে এখানেও ব্যাক করতেছি। ঠিক আছে, তার মানে এর জন্য আমার এখানের মধ্যে দুইটা আউটপুট আছে, একটা হচ্ছে 0 থেকে 0তেই আসতেছে, একটা 0 থেকে 1 এ যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমার এই ফাইনাইট অটোমেটাটা যেইটাকে আমার অ্যাকসেপ্ট করবে, মানে কখন সে ইয়েস রিটার্ন দিবে, যখন কোন একটা ল্যাঙ্গুয়েজ এটা হবে এ অথবা বি স্টার, কিন্তু শেষ হবে এ বি বি দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে, তার মানে আমার এটা দেখেন এ, এরপরে হচ্ছে যে 2, এটাতে আসছে বি, দেন এটা থেকে বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। এটাকে ডাবল সার্কেল করলাম,
এটাকে আমরা অ্যাকসেপ্টিং স্টেট বলতেছি। এন্ড এর প্রথমবারে আমার এ অথবা বি যাই আসুক না কেন সে বারবার এই জিরোটাতে থাকতেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার এক্সাম্পল, ঠিক আছে? জাস্ট এক্সাম্পল যে আমার এখানের মধ্যে একাধিক স্টেট থাকতে পারে। এই আমরা এটা কিভাবে ফর্মালি বানাতে হবে এটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখব, কারণ হচ্ছে যে পরীক্ষায় প্রচুর আসে এনএফএ আঁকা। এই তো ট্রানজিশন টেবল।